স্টুডেন্টস, আজকে দুর্ধর্ষ ক্লাস হতে চলেছে রাসায়নিক বন্ধনের উপরে। ক্লাসটা মিস করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নইলে ভুলে যাবে সাবস্ক্রাইব করতে। ওকে, চলো ক্লাস স্টার্ট করা যাক। তুমি ভালো গান করো, কিন্তু তোমার কাছে হারমোনিয়াম নেই। আবার তোমার বন্ধু আছে, সে তাকে জোর করে গান শেখানো হচ্ছে, তার বাড়িতে কিন্তু হারমোনিয়াম আছে। তো কদিন পরে তোমার বন্ধুটি ভাবলো যে আমার গান শিখতে ভালোই লাগে না, অথচ এই হারমোনিয়ামটা আমার বাড়িতে রয়েছে, খুব বিপদ। এই হারমোনিয়ামটার জন্য যত ঝামেলা, বাবা মা বারবার বারবার আমাকে গান শিখতে বলছে। দূর, এর থেকে এক কাজ করি, ওকে হারমোনিয়ামটা দিয়ে দিই, ও তো গান ভালো পারে, ওর একটা ভালো কাজে লাগবে। অর্থাৎ হারমোনিয়ামটা তোমাকে সে দিয়ে দিল। বেশ, তাহলে তোমার হারমোনিয়ামের প্রয়োজন ছিল, হারমোনিয়ামটা পেয়ে গেলে, তুমি খুব খুশি হয়ে গেলে। আবার তোমার ওই বন্ধুও কিন্তু খুব খুশি হলো, কারণ ওর হারমোনিয়ামটা থাকলে সমস্যা হচ্ছিল, ওটা তোমাকে দিয়েও বাঁচলো। তাহলে দুজনেই খুশি। তার মানে কি, তোমাদের দুজনের বন্ধুত্বের বন্ডিংটা জবরদস্ত বন্ডিং, দারুণ বন্ডিং। এত আয়নীয় যৌগে যেমন বন্ডিং হয় না, ওই রকম বন্ডিং হেভি, টুটেগা নেই, ফেভিকল কা জোর হ্যাঁ। তো এরকমই আয়নীয় যৌগ। এই আবার স্যার আপনি বেশ তো গল্প বলছিলেন, আবার আয়নীয় ফায়নীয় কেন? দেখো ব্যাপারটা তো একটা মজা আছে, তো মজাটা বুঝতে হবে তো না, বাস্তবের সাথে মিলে যাচ্ছে তো ব্যাপারটা। আয়নীয় যৌগ কি করে গঠন হয় দেখো তো, ভালো করে দেখো মন দিয়ে, হেভি মজা লাগবে। মানে দেখো সোডিয়াম, সোডিয়াম এর যদি কনফিগারেশন তুমি লেখো, আমি 11 দিন, সোডিয়াম 11, এর কনফিগারেশন কিরকম হয়? কনফিগারেশন মানে ইলেকট্রনটা কিরকম, কোন 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 কক্ষে কটা কটা ইলেকট্রন, প্রথম কক্ষে কটা ইলেকট্রন আছে তুমি জানো? প্রথম কক্ষে সোডিয়ামে 2টো ইলেকট্রন। তারপরে কক্ষে কটা ইলেকট্রন আছে বন্ধুরা? 8টা ইলেকট্রন। 2 8 হলো যথারীতি লাস্ট কক্ষে 11টা থাকতে গেলে আর একটা হলেই হবে। এই হচ্ছে সোডিয়ামের কনফিগারেশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে তুমি যার একটা হারমোনিয়াম রয়েছে, এই যে হারমোনিয়াম, একটা লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তুমি চাও না যে লাস্ট কক্ষে ইলেকট্রনটা তোমার না থাকলেই ভালো। আবার তোমার বন্ধু ক্লোরিন, ঠিক আছে, তো ওর আবার 17টা কনফিগারেশন করতে হবে, 17টা ইলেকট্রনে 2 8 10 হলো 10 আর এই দেখো ওর কনফিগারেশন 7। যথারীতি ও একটা হারমোনিয়াম চায়, হারমোনিয়ামটা চায়, আর তুমি হারমোনিয়ামটা দিতে চাও, বুঝতে পারছি? এইটাকে তোমার দরকার নেই, এটা নিয়ে তোমার সমস্যা। তুমি এটা ছাড়তে পারলে বাঁচো, আর ক্লোরিন এটা নিতে পারলে খুব খুশি হয়। তাই হবে, এইটা ক্লোরিনকে দিয়ে দেওয়া হবে। তো এটার সাথে সাথে কি হবে, সোডিয়াম যখনই এটা দিয়ে দেবে, তাহলে সোডিয়ামের কনফিগারেশনটা কিরকম দাঁড়াবে? সোডিয়ামের কনফিগারেশন হয়ে যাবে, সোডিয়ামের কেন্দ্রে প্রোটন 11টাই থাকবে, কিন্তু কনফিগারেশনে তোমার যে ইলেকট্রন সেটা হয়ে যাবে 10টা ইলেকট্রন হয়ে গেল। বাইরের পক্ষে 8টা ইলেকট্রন রয়েছে। আর ক্লোরিনের কি হয় বন্ধুরা? ক্লোরিনের কিন্তু 17টা প্রোটনই থাকবে, কিন্তু ব্যাপারটা কিরকম হয়ে যাবে, 2 8 8, দেখো ওর 18টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেছে। ফলে এইটাকে এ অ্যাকচুয়ালি পরিণত হয়ে যাবে এই, আর এ পরিণত হয়ে যাবে এতে। ঠিক কিনা বলো তুমি? হবে তো? এবং এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ হবে, বুঝতেই পারছো, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এদের মধ্যে আকর্ষণ হবে, স্থিরতারিতিক আকর্ষণ হবে, ভয়ানক আকর্ষণ হবে। ফলে এরা কিন্তু একটা সুন্দর সুস্থিত যৌগ গঠন করবে, দারুণ দারুণ যৌগ গঠন করবে, হেভি বন্ডিং হবে এদের, জবরদস্ত। এরা কিছুতেই ছাড়াছাড়ি করা যাবে, এদের গলানো শক্ত প্রচন্ড, মানে তাপ দিয়ে গলানো, হেভি শক্ত, এদের টেনে ছাড়ানো যাবে না, তুখোর। এই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন গঠন হলো। এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে দুটো মৌল অংশগ্রহণ করবে, তাদের মধ্যে একটাকে হতে হবে ইলেকট্রনকে দু চোখে দেখতে পারে না, আর একটাকে হতে হবে ইলেকট্রনকে হেভি হেভি ভালোবাসে। এরকম মৌল হলে তবে ওদের মধ্যে বন্ধুত্বটা জবরদস্ত হবে, মানে আয়নীয় বন্ধন তৈরি হবে। বোঝা গেল ব্যাপারটা? এইবার তোমরা ভাবছো স্যার কেন সোডিয়াম ওই একটা দিতে পারলে বাঁচে? আপনার তো বুঝলাম আপনার গান ভালোবাসেন আপনি, আর আপনার বন্ধু একদম গান ভালোবাসেন, ওই জন্য হারমোনিয়ামটা দিতে পারলেও বেঁচে যায়, সেটা বুঝলাম। আর আপনি হারমোনিয়াম নিলে আপনার, সেটা হারমোনিয়াম ব্যাপারটা বুঝে গেলাম, কিন্তু এখানে ইলেকট্রনের ব্যাপারটা এরকম কেন হয়? এখন সাধারণভাবেই প্রতিটা অ্যাটম কি চায় জানো তো? প্রতিটা অ্যাটম চাইছে সে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় আছে সেরকম হয়ে যেতে চায়, এটা নেচার।
আমরা মনে হয় আমাদেরও তো তাই মনে হয়, আমরা একটু আরাম করে হাত পা ছেড়ে বসে থাকবো, এটাই বেশ, এটাই আমরা চাই দেখি, এটা বেশ আরাম করে থাকবো, কোনো ঝামেলার মধ্যে যাবো না, এটা আমরা চাই। কিন্তু হয়ে জড়িয়ে যাই পরমণ্ডলও তাই, ওরা চায় যে ওদের নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে ওই রকম ভাবে থাকতে, বেশ কি সুন্দরও আছে আহারে। তাহলে দেখা যাচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো, অবজারভেশন, নিষ্ক্রিয় মৌলগুলো দেখা যাচ্ছে যে ওদের লাস্ট কক্ষে যেমন হিলিয়াম, ওর লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন থাকলে ও বেশ শান্তশিষ্ট থাকে। তাহলে হিলিয়ামের নিকটবর্তী যারা, তারা চাইবে হিলিয়ামের মতো হয়ে যেতে, বোঝা গেল। আবার হিলিয়ামের পরে কি আছে, নিয়ন, তারপরে আর্গন, এদের আবার লাস্ট কক্ষে না 8টা করে ইলেকট্রন আছে। তাই ওদের নিকটবর্তী যে মৌলগুলো থাকে, যেমন ধরো ক্লোরিন হোক, ফ্লোরিন হোক, এরা কিন্তু চাইবে যে ওদের লাস্ট কক্ষে যেন 8টা ইলেকট্রন হোক, বুঝতে পারলাম। আর যারা হিলিয়াম এর নিকটবর্তী আছে তারা চাইবে আমাদের লাস্ট কক্ষে যেন 2টো ইলেকট্রন হোক, কারণ ওরা হিলিয়ামকে দেখে অভ্যস্ত, হিলিয়ামকে ওরা পছন্দ করছে, হিলিয়ামের মতো হতে চাইছে, শান্তশিষ্ট, কারোর সাথে ঝামেলা করবো না। আর এরা আবার আর্গন টার্গন এদেরকে দেখতে চাইছে, ওদের মতো হতে চাইছে, যারা আর্গনের নিকটবর্তী। তার মানে এইটুকু মোদ্দা কথা হচ্ছে যে অ্যাটমগুলো চাইছে যে ওদের একদম লাস্ট আউটার মোস্ট সেলে হয় 2টো ইলেকট্রন থাক, হিলিয়াম লাইক হয়ে যাব, আর না হয় 8টা ইলেকট্রন থাক, হিলিয়াম ছাড়া বাকি যারা রয়েছে তাদের মতো হয়ে যাব, তাহলে আমাদের জীবনে শান্তি ফিরে আসবে, তারা তাই চাইছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন এখানে লাস্ট কক্ষে রয়েছে, একটা ইলেকট্রন গেলেও জীবনে শান্তি ফিরে আসবে, অর্থাৎ 8টা ইলেকট্রন লাস্টে হয়ে যাবে, যেমন হয়ে গেছে। আর ক্লোরিনেরও দেখো, ওই একটা ইলেকট্রন পেয়ে গেলেও জীবনে শান্তি ফিরে আসবে, তো লাস্ট কক্ষে 8টা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওদের জীবনে শান্তি ফিরে এলো, এবং ওরা দুজনেই দুজনের প্রতি কৃতজ্ঞ আর কি, যে তুই বাবা দিলি একটা ইলেকট্রন আমাকে, আমার খুব ভালো লাগলো, তুই আমার বন্ধু হয়ে গেলে চিরকাল। এই বন্ধুটা কিন্তু হেভি স্ট্রং। তুমি দেখো না তোমাদের মধ্যে বন্ধুত্বটা স্ট্রং হবে না, দেওয়া আর তুমি নিয়ে নিয়েছো, মিটে গেলো ঝামেলা, স্ট্রং। তাহলে মোদ্দা কথাটা বোঝা গেল, আইনীয় বন্ধন জিনিসটা কি, এটা আমি আরো ডিটেলস আস্তে আস্তে বলবো। আর একটা বন্ধনের কথা একটু বলে দিই, ডিটেলসে তো সংজ্ঞামঙ্গ সবই বলবো, তো এরপরে আরেকটা বন্ধনের কথা বলি। আরেকটা বন্ধন, প্রথমে দেখা গেল তোমাদের দুজনের মধ্যে হেভি ডিফারেন্স রয়েছে, তুমি গান শিখতে চায় না আর গান শিখতে চাও, তাই তো। ইলেকট্রন চায় না, ইলেকট্রন চায়, এরকম এর মধ্যে আয়নীয় বন্ধন হচ্ছে, বেশ ভালো বন্ধন। আর এবার কি হলো, এবার হচ্ছে তোমরা দুজনই বন্ধু আছো, দুজনেই গান শিখতে চাও, দুজনে একই রকমের, প্রায় কাছাকাছি, কেউ একটু কম, কেউ একটু ভালো, আসো গান শিখতে চাইছো, কিন্তু হারমোনিয়াম একটাই, দুই ভাই মনে করো না, তোমরা দুই ভাই বাড়িতে আছো, দুজনেই হারমোনিয়াম দরকার, দুজনেই গান শিখতে চাইছো, একটাই হারমোনিয়াম, বা দুই বোন। এবার কি হবে ঝামেলাটা, তোমরা হারমোনিয়ামকে শেয়ার করতে চাইবে, ও বলবে না আমি হারমোনিয়াম সকালবেলা বাজাবো, বলবে আমি রাত্রেবেলা বাজাবো, তুই রাত্রেবেলা হাত দিবি না। কোনো কারণে যদি রাতেবেলা কারো দরকার হয়ে যায়, ধরো যার সকালবেলার টার্ম, সে রাতেবেলা তার দরকার হলো, সেই হারমোনিয়াম নিতে গিয়ে ঝামেলা বেঁধে যাবে। তাহলে এদের মধ্যে কিন্তু বন্ধনটা খুব একটা স্ট্রং হয় না, সহজেই ব্রেক করে যায়। এরকমই ইলেকট্রনটা যখন শেয়ার হবে না, তখন গন্ডগোলটা ঘটবে। কোথায় ঘটবে দেখবে, ইলেকট্রন শেয়ারের ব্যাপারটা দেখবে। চলো আমি তোমাদের ইলেকট্রন শেয়ার একটা দেখিয়ে দিই। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তো হাইড্রোজেনের কেসটা কিরকম, হাইড্রোজেনের তোমরা তো জানো, হাইড্রোজেনের হচ্ছে এরকম কনফিগারেশন, ওর কিন্তু লাস্ট কক্ষে একটা ইলেকট্রনই আছে, ঠিক আছে। তার ও চাইবে হিলিয়ামের মধ্যে হতে চাইবে, ও দুটো চাইবে তো, আচ্ছা বেশ। আর ক্লোরিনের কি অবস্থা, দেখে নাও বন্ধুরা, ক্লোরিনের 17টা প্রোটন আছে, তাহলে কনফিগারেশন কি হবে 2, 8, 7, তাহলে ক্লোরিন চাইবে আমার যেন 8টা হোক, তাই তো। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে ইলেকট্রনটা দেওয়া নেওয়া হয় না, এই জায়গাটা এখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হয় না। হাইড্রোজেনে চাইছে 2টো হোক, ওরও চাইছে 8টা হোক, তো হাইড্রোজেন যদি ইলেকট্রনটা দিয়েই দিত, তাহলে হাইড্রোজেনের লাস্ট কক্ষে 2টো কি করে হবে, হবে না তো, হবে হাইড্রোজেন যদি দিয়ে দেয় ইলেকট্রনটা, হাইড্রোজেন লাস্ট কক্ষে 2টো হবে না, হাইড্রোজেন তো হাইড্রোজেনের মধ্যে হতে চাইবে, হবে। ক্লোরিনের হয়তো সমস্যা মিটে, হাইড্রোজেনের সমস্যা মিটবে না, তখন কি হবে, এদের মধ্যে অদ্ভুত একটা বোঝাপড়া হবে। কিরকম বোঝাপড়া দেখবে, হাইড্রোজেনের মনে করো ইলেকট্রনটা আমি এরকম ডট দিয়ে আঁকছি, ঠিক আছে, এটাকে লুইস ডট গঠন বলে, তোমরা শিখবে আস্তে আস্তে। মানে ইলেকট্রনটাকে ডটের মাধ্যমে লেখা, এমন কিছু না, ইলেকট্রনটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা, লুইস ডট গঠন আঁকছি আমরা, হ্যাঁ লুইস এইভাবে শিখিয়েছিল ডট দিয়ে। তো হাইড্রোজেনের ইলেকট্রন এটা, আর ক্লোরিনের কিরকম ব্যাপার, ক্লোরিনের লাস্ট কক্ষে ইলেকট্রনটা কত, আমি লাস্ট কক্ষে ইলেকট্রনটা খালি আঁকবো, কারণ ওটাই হচ্ছে কার্যকরী ইলেকট্রন, 7টা আছে, তো 7টা ইলেকট্রন এঁকে ফেলো, 1, 2, ক্রস গোল দিয়ে 1, 2, 3, 4, 5,
6 7 এরকম ব্যাপার। তাহলে এবার ওরা কি করবে, হারমোনিয়াম শেয়ার করবে অর্থাৎ ইলেকট্রন শেয়ার করবে। ওরা দুজনেই চাইবে যে লাস্ট কক্ষে আমাদের যেন নিকটবর্তী যে মৌল আছে মানে নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো হয়ে যায়। যেমন হাইড্রোজেন চাইবে ও হিলিয়ামের মতো হয়ে যেতে, যাতে ওর লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন চলে আসে। আর ক্লোরিন চাইবে আমি হিলিয়াম বাদে যে আছে নিয়ন বা আর্গন ওর মতো হবো। এবার কি হবে, ওরা দুজনেই বলে ঠিক আছে এই নিয়ে আমার একটা ইলেকট্রন আমি টেবিলে রাখলাম। হাইড্রোজেনে বলবে এই নিয়ে আমার একটা ইলেকট্রন আমিও টেবিলে রাখলাম। ঠিক আছে, টেবিলে রাখলো ওরা দুজনেই। তাহলে হাইড্রোজেনের ব্যাপারটা কিরকম দাঁড়ালো, দেখো এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন টেবিলে রাখা আছে। ক্লোরিনেও তাই, ক্লোরিনেও তাই। ক্লোরিনের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটা ইলেকট্রন এই গোল মতো ইলেকট্রনটা টেবিলে রাখা আছে। আর হাইড্রোজেনের এই ডট ইলেকট্রনটা টেবিলে রাখা আছে। বেশ, ভাই তুইও তোর দুটো চাই, তাহলে তুই দুটো ইউজ কর যখন দরকার হবে। হাইড্রোজেন তখন এই দুটো ইউজ করতে, হাইড্রোজেনের এই দুটোর মধ্যে একটা কিন্তু ক্লোরিনের শেয়ার করছি ক্লোরিনেরটা। আর ক্লোরিনেরও দেখো দুটোর মধ্যে একটা কিন্তু হাইড্রোজেন দিয়েছে, অর্থাৎ ক্লোরিনের লাস্ট কক্ষে কটা 1 2 3 4 5 6 7 8 8টা হয়ে গেছে। আর হাইড্রোজেনের লাস্ট কক্ষে কটা হয়ে গেছে, হাইড্রোজেন লাস্ট কক্ষে দেখো একটা দুটো। হাইড্রোজেনের দুটো সমস্যা মিটলো, ক্লোরিনের সমস্যা মিটলো, তাই এখানে ইলেকট্রনটা কিন্তু শেয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এটা ইলেকট্রন শেয়ার করার পর আমরা এইভাবে আঁকি, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা আমরা সমযোজী বন্ধন তৈরি করে দিই। ঠিক আছে, সমযোজী বন্ধন আমরা এইভাবে তৈরি করি, এগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়। আর একটু আগে যেটা শিখলে আয়নীয় বন্ধন, ওটা ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে হয়। ব্যাপারটা বোঝা গেল, সমযোজী বন্ধন ব্যাপারটা পুরো ক্লিয়ার, একদম সিম্পল। ব্যাপারটা বোঝো আগে, তারপরে আমি ডিটেলসে ঢুকছি। কনসেপ্টটা নাও, কনসেপ্টটা আগে তো ব্যাপারটা বুঝতে হবে, বুঝলেই থাকবে জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল কিন্তু সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন আগে লিখে দিই। হ্যাঁ, তোমরা যদি ওই হেডিংটা না দিয়ে থাকো না বন্ধুরা, তাহলে আগের বারে হেডিংটা না তড়িৎযোজী দিয়ে দাও, সমযোজী বন্ধন। হ্যাঁ, কনসেপ্ট হেডিং দাও, কনসেপ্ট বলে হেডিং দেবে। প্রথমে যেটা লেখালাম ওটা তোমরা হেডিং দেবে তড়িৎযোজী বন্ধন বলে, কনসেপ্টটা যেমন ভাবে আঁকলাম ওইভাবে লিখে নেবে খাতার মধ্যে। তারপরে এখানে সমযোজী বন্ধন হেডিং দিয়ে তোমরা এই ছবিটা একটু লিখে নেবে। তাহলে এখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে শেয়ার মানেই তো ঝামেলা বাঁধবে, খুব একটা বন্ডিং বন্ধুত্বের মধ্যে হবে না, যখন তখন ঝামেলা বেঁধে যেত। ঠিক এই কারণেই সমযোজী বন্ধন সমযোজী যৌগগুলো কিন্তু আয়নীর মতো অত স্ট্রং ভাবে অ্যাট্রাক্ট থাকে না, ওদেরকে সহজেই গুলিয়ে দেওয়া যায়, বুঝেছো, সহজে ওদেরকে আলাদা করে দেওয়া যায়। ঠিক আছে, এসব করা যায়। তো যাই হোক, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে আরেকটা বন্ধনই আছে বন্ধুরা, তার নাম অসংযোজী বন্ধন। এই জিনিসটা আবার তোমরা তো একটু আগে দেখলে একটা মানে প্রথমে যে আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন যখন তোমরা দেখলে, তখন দেখলে একজন ইলেকট্রন দিয়েই দিল, আরেকজন ইলেকট্রন নিয়েই নিল, তাই তো। তারপরটা দেখলে দুজনে মিলে ইলেকট্রনটাকে শেয়ার করছে, দেখতে পেলে। আর এইখানে কি হবে জানো, এইখানে হচ্ছে দাতা কর্ণ থাকবে একজন, অর্থাৎ বললেন নে বাবা নে, আমি দান করে আমি মহান হতে চাই, চল আমি তোকে দুটো ইলেকট্রনে দিয়ে দিলাম, আমি একটা তুই একটা দিয়ে দুজনে শেয়ার করবো, ওরকম ব্যাপার না। তোর দরকার আছে দুটোই তুই নে, তোর দুটো দরকার আছে তুই দুটোই নে। দেখো কিচ্ছু না। ধরো হাইড্রোজেন বেচারা ছিল, কোনো কারণে হাইড্রোজেনের এই ইলেকট্রনটি, প্রোটন একটা, ইলেকট্রনটি ছিল আর আচ্ছা কোনো কারণে এই ইলেকট্রনটি হাওয়া হয়ে গিয়েছে। তাহলে হাইড্রোজেন অবস্থা এখন এরকম, ব্যাপারটা এরকম, বুঝতে পারছো, একটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন হাওয়া হয়ে গিয়েছে, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে এরকম। বা আমি একটু ঘুরিয়ে লিখি, একটু বাংলাভাবে লিখি, ইংরেজি লেখা হয়ে গেল, হাইড্রোজেন মাইনাস একটা ইলেকট্রন হয়ে গেছে। কোনোভাবে হতেই পারে, হাইড্রোজেন ইলেকট্রন দিতে ভালোবাসে তো, জানো না, ক্ষার ধাতু গ্রুপে তো আছে, ও ধাতু নয় কিন্তু গ্রুপ 1 এ তো রয়েছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন দিয়ে দিলে কি হবে, টুকুস দুম, ওর কোনো ইলেকট্রনই আর রইলো না, কিন্তু ওই দুটো ইলেকট্রন তোর চায়, ওর নিকটবর্তী যে হিলিয়াম আছে তার মধ্যে হতে গেলে দুটো ইলেকট্রন চায়। বেশ, তো এবার কি হলো, মনে করো আরেকটা আয়ন আছে, তার নাম অ্যামোনিয়াম, NH4 NH3। এই গ্যাসটাকে চেনো তোমরা, গ্যাসটাকে চেনো। এই NH3 গ্যাসের কিরকম কনফিগারেশন হবে জানো, NH3 গ্যাসের কনফিগারেশনটা ঠিক এরকম, আমি বলে দিচ্ছি তোমাদের একটু, এটা সমযোজী বন্ধন হবে। NH3 তে কিরকম হবে, এন মানে এন এর 7টা প্রোটন থাকে, কনফিগারেশন কি হবে 2 5, ওকে। আর হাইড্রোজেনের কিন্তু একটা প্রোটন থাকে, এর কনফিগারেশন 1 হবে, কিন্তু এখানে 3টা হাইড্রোজেন আছে। এর ব্যাপারটা কিরকম হবে জানো তো, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, আমি একটা করে ইলেকট্রন আঁকে দিচ্ছি। আর নাইট্রোজেনের লাস্ট কক্ষে 5টা ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন আঁকছি, এখানে একটা ইলেকট্রন আঁকছি, এখানে একটা ইলেকট্রন আঁকছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে এবার কি করবে,
এবার আমার হাইড্রোজেন চাইছে হাইড্রোজেন চাইছে আমার লাস্ট কক্ষে 2টো হোক, তাহলে কি হবে, আর নাইট্রোজেনে চাইবে আমার লাস্ট কক্ষে 8টা হোক, তাহলে কি হবে, এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করবে, মানে এ টেবিলে ইলেকট্রনটা রাখলো, হাইড্রোজেনও টেবিলে ইলেকট্রন রাখলো, নাইট্রোজেনও টেবিলে ইলেকট্রনটা রাখলো, হাইড্রোজেনের টেবিলে আমি রাখলাম, এও টেবিলে রাখলো, এও টেবিলে রাখলো। তো এইভাবে টেবিলে রাখার পর কিরকম চেহারাটা কিরকম হবে, চেহারাটা এরকম হয়ে যাবে। এই নাইট্রোজেনের এই ইলেকট্রন দুটো কিন্তু এখনো ব্যবহার হয়নি, এগুলোকে বলা হয় লোন পেয়ার, জোড়। লোন মানে একা একা থাকা জোড় এগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে লোন পেয়ার রয়েছে এখানে। এখানে কিন্তু 2টো ইলেকট্রন হিসেবে হাইড্রোজেন এখানে 2টো ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেনটাও 2টো ইলেকট্রন শেয়ার করছে, আর এখানে যে হাইড্রোজেন সেও 2টো ইলেকট্রন শেয়ার করছে, এই 2টো ইলেকট্রন। আর নাইট্রোজেনে কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইলেকট্রনকে নাইট্রোজেন এইভাবে শেয়ার করছে। তাহলে নাইট্রোজেনের শান্তি পেয়ে গেল, হাইড্রোজেনের শান্তি পেয়ে গেল, তাহলে অ্যামোনিয়াতে সবাই শান্তি পেয়ে গেল, হাইড্রোজেন 2টো পেয়ে গেল, হাইড্রোজেন পেয়ে 2-3টে হাইড্রোজেন 2 করে ইলেকট্রন লাস্ট গ্রুপে পেয়ে গেছে, হিলিয়ামের মতো হয়ে গেছে। আর এই নাইট্রোজেনটা দেখো 8টা ইলেকট্রন পেয়ে বসে আছে, ও বেশ সুন্দরভাবে নিয়ন বা আর্গনের মতো হয়ে গেল, ঠিক আছে। তো এখন নিয়ন বা আর্গন কেন বলছি, একটা যে কোনো একটা বলুন স্যার, নাইট্রোজেনের কাছে তো নিয়ন আছে, নিয়নের মতো হয়ে গেল, ঠিক আছে, আর্গনের মতো হলো, কিন্তু আর্গনটা বলবো কেন, নিকটবর্তী সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় যে থাকবে তার মতো হবে, ওকে। তো ও হয়ে গেল নিয়নের মতো, বেশ। কিন্তু এখানে একজনের জ্বালা এখনো কমেনি, সে হচ্ছে এইটার সাথে এইটার ইন্টারাকশন কিন্তু হয়ে যাবে, কেন হবে জানো, কারণ এখানে হাইড্রোজেন বেচারা ওর তো 2টো ইলেকট্রনিক চাই, এখানে হাইড্রোজেন বসে আছে, ধরো এই হাইড্রোজেন প্লাসটা, ওটা কোনো ইলেকট্রনিক বাইরের পক্ষে, একটা ইলেকট্রন ছিল সে দান হয়ে গেছে, বাইরের পক্ষে কোনো ইলেকট্রনই নেই, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে একটু দেখো তো, এখানটা ছবিটা আঁকছি, আশা করি এটা লেখা হয়ে গেছিল, তোমাদের যদি না লেখা হয় তাহলে একটু ভিডিওটা এগিয়ে নিয়ে গিয়ে ভিডিওটা পজ করে লিখে নিই। খুব মজাদার জিনিস আমি কিন্তু পড়াচ্ছি, নোটটা নিলে পারে তোমাদের হেভি মজা লাগবে এবং ব্যাপারটার ভিতরে তোমরা ঢুকতে পারবে যে কি স্যার পড়াচ্ছেন, ব্যাপারটা বুঝিয়ে একটু ইন্টারেস্টিং ব্যাপার। আমার তো মাঝে মাঝে ফিজিক্সের থেকেও বেশি ইন্টারেস্টিং লাগে জিনিসটাকে, জানি কেন কেন যে কেমিস্ট্রি নিয়ে পড়লাম না, কেমিস্ট্রি পড়লে ভালো হতো, যাই হোক ফিজিক্সটাই মেনলি পড়েছি, কেমিস্ট্রিটা পড়েছি ভালোবেসেই পড়েছি গ্র্যাজুয়েশনে, যাই হোক চলো ওকে। এইবারে এই যে এখানে বসে আছেন আমাদের 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 ভিকারি হাইড্রোজেন, তার কোনো কিছু নাই, একটা 2টো ইলেকট্রন চায়ও, ঠিক আছে। তো এখানে কি হবে, এই যে দেখতে পাচ্ছ দুইখানি রত্ন, এই দুইখানি রত্ন নাইট্রোজেন হচ্ছে দাতা কর্ণ, ওকে দিয়ে দেবে, 2টোই দিয়ে দেবে, খ্যাচাং খ্যাটাস দিয়ে দেবে 2টো। তাহলে কিরম দেখতে হয়ে গেল, দেখতে হয়ে গেলো এরকম, দেখো দেখতে হয়ে গেলো কিরম দেখতে হয়ে গেলো, নাইট্রোজেন হাইড্রোজেন লা 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 লা, টুই টুই 2টো ইলেকট্রন দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি না, আর এখানে হাইড্রোজেন টুই টুই 2টো ইলেকট্রনই পেয়ে গেল, বাহ দারুণ। এই একটা অদ্ভুত বন্ধনী হয়ে গেছে, একে বলে অসমযোজী বন্ধন, ওকে, বা কোঅর্ডিনেট বন্ড, একে কোঅর্ডিনেট বন্ড বলা হয়। তো প্রথমেরটা হচ্ছে আয়নীয় বন্ড, আয়নিক বন্ড, তারপর ওটা সমযোজী, ওটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন, ওকে। তাহলে এখানে নাইট্রোজেন যেহেতু প্রোডিউস করে দিয়ে দিল, তাহলে প্লাস, এখানে একটা প্লাস থাকবে, অর্থাৎ এইটা হয়ে গেল অ্যামোনিয়াম আয়ন, NH4 প্লাস আয়ন। তাই এখানে কিন্তু আমরা অসমযোজী বন্ধনী বা কোঅর্ডিনেট বন্ড দেখার জন্য আমরা করব আয়নীয় বন্ধন, আয়নিক বন্ড নিয়ে। তো স্টুডেন্টস দেখো, আমরা আয়নীয় বন্ধনের সেটা সংজ্ঞা লিখেছি, কি লেখা আছে সংজ্ঞাটায় দেখো, দেখা যাচ্ছে যে একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষের 1 বা একাধিক ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষের 1 বা একাধিক ইলেকট্রন, মানে তুমি ধরে রাখো সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম 11 2, কিরকম দেখতে কনফিগারেশনটা 8 লাস্ট কক্ষে 1, তাই তো, বেশ। সর্ববহিস্থ কক্ষের 1 বা একাধিক ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন রয়েছে, অপর পরমাণুর বহিস্থ কক্ষে স্থানান্তরিত হলে আর একটা পরমাণু, মনে করো ক্লোরিন, ক্লোরিন 17, কিরকম কনফিগারেশন হবে, ইলেকট্রনগুলো কিরকম থাকবে 2 8 7, অপর পরমাণু মানে অপর পরমাণু ক্লোরিন, অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত হলে, অর্থাৎ এই ইলেকট্রনটা মানে এই কোন পরমাণুটার অপর স্থানান্তরিত হলে কি হবে, বিপরীত তড়িৎধর্মী আয়ন গঠিত হয়, অর্থাৎ কিরকম আয়ন হয়ে গেল, মনে করো এটা হয়ে গেল এরকম হয়ে গেল, তার অর্থাৎ ওরা এটা ইলেকট্রন কমে গেল, তাহলে প্লাস চার্জ চলে আসবে, কারণ ইলেকট্রন কমে গেছে ওর, আর এখানে ইলেকট্রন চলে এসছে এক্সট্রা, অর্থাৎ কি হবে, মাইনাস চার্জ গঠিত হয়ে যাবে, কি হবে, বিপরীত তড়িৎধর্মী প্লাস পজিটিভ নেগেটিভ আয়ন গঠিত হয় এবং তাদের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ দেখা দেবে, তড়িৎ আকর্ষণ হবে না, নেগেটিভ পজিটিভ আকর্ষণ হবে, দেখা যায় ইহাই আয়নীয় বন্ধন। ওই আকর্ষণ বলটা যে তৈরি হয়ে গেল, এটা কিন্তু
আয়নীয় বন্ধন। এর ফলে এই আকর্ষণের ফলে গঠিত যৌগগুলি আয়নীয় যৌগ। ফলে এর ফলে যে গঠিত যৌগ হলো অর্থাৎ সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এরা হয়ে যাচ্ছে তোমাদের আয়নীয় যৌগ। বোঝা গেল আয়নীয় যৌগের সংজ্ঞা? দেখো এখানে আমরা কতগুলো আয়নীয় যৌগ ফরমেশন করব। আয়নীয় যৌগ ফরমেশন করব। আয়নীয় যৌগ কোথায় হয় জানো তো? দেখলেই বুঝে যায় আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের ফর্মুলা দেখলেই বুঝে যাবে যে ওটা আয়নীয় যৌগ। কিরকম ভাবে বুঝবে? খুব সহজ। ধাতু অধাতু দুটো থাকলে আয়নীয় হবেই হবে। মানে যে যৌগটা গঠন হচ্ছে তার মধ্যে ধাতু আর অধাতু যদি থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে আয়নীয় যৌগ। চেনার উপায় বলো, কোনো অনেকগুলো যৌগের নাম তোমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে পরীক্ষায়, দেখবে যে এর মধ্যে কোনগুলো আয়নীয় তুমি বুঝবে কি করে? তুমি দেখবে যে যৌগগুলো আছে তাদের মধ্যে ফরমেশনটা ধাতু অধাতু দিয়ে যাদের হয়েছে তারা হচ্ছে আয়নীয়, আর বাকি কিন্তু সবই আয়নীয় নয়। ঠিক আছে? তো বাকি হলে পারে অধাতু অধাতু হলে পারে, কিন্তু কোনো দিন ওটা আয়নীয় হবে না। আয়নীয় হতে গেলে ধাতু অধাতু হতেই হবে, ধাতু অধাতু হতেই হবে। যেমন আমি প্রথমে বলি, একটা প্রথম অপশন ধরো ক্যালসিয়াম অক্সাইডের আঁকছি। ক্যালসিয়াম অক্সাইড এটা আমি গঠন চাই। আচ্ছা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি ক্যালসিয়ামের কটা গো? ক্যালসিয়ামের 20, তাই তো? তাহলে ক্যালসিয়ামের 20 কিরকম হবে? 2 8 8 আর একটা 16 2 18 লাস্ট পক্ষে দুটো। তাহলে এটা হচ্ছে কনফিগারেশন ক্যালসিয়ামের। অক্সিজেনের কনফিগারেশন কেমন? অক্সিজেন লাস্ট পক্ষে 8টা আছে, সরি 8টা নয়, লাস্ট পক্ষে নয়, অক্সিজেনের টোটাল প্রোটন হচ্ছে 8টা, ইলেকট্রনও 8টা, তাহলে দুটো 6টা হয়ে গেল 8টা। তাহলে লাস্ট পক্ষে 6টা আর ওখানে লাস্ট পক্ষে দুটো। এবার কি করে হবে? কিছুই না, এই দুটো ইলেকট্রন কি হবে? স্থানান্তর হয়ে গেল। ছবিটা নেক্সট ছবি কিরকম আসছে? নেক্সট ছবি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রোটন 20টা, কিন্তু কনফিগারেশন কিরকম হয়ে গেছে? 2 8 8, দুটো ইলেকট্রন চলে গেছে। তাহলে ক্যালসিয়ামের মাথায় +2 লিখে দিলাম আমরা। ঠিক আছে? অক্সিজেনের কি হলো কেসটা? অক্সিজেনের তো প্রোটন 8টাই আছে, কিন্তু কনফিগারেশন কি হয়ে গেছে? ইলেকট্রনিক। এখানে 6টা ছিল, দুটো এখানে চলে এসেছে, 8টা হয়ে গেছে, এক্সট্রা দুটো ইলেকট্রন চলে এসেছে। তাহলে দেখো এরা তড়িৎ ধনাত্মক হয়ে গেল, অর্থাৎ এর মধ্যে এবার তীব্র আকর্ষণ হবে, অর্থাৎ ক্যালসিয়াম 2+ আর অক্সিজেন 2-, এদের মধ্যে একটা তীব্র তড়িৎ আকর্ষণ হবে, অর্থাৎ এইভাবে হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এটা কিন্তু আয়নীয়, অর্থাৎ এরা কিন্তু আয়ন। ঠিক আছে? হয়ে গেল ক্যালসিয়াম অক্সাইড। বেশ, এবার নেক্সট এক্সাম্পল দেখি। তো এই হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা কি করে হবে? দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের লাস্ট কোকে কটা থাকবে তোমরা দেখে নিই আমরা। ম্যাগনেসিয়ামের লাস্ট কোকে কটা থাকবে? ম্যাগনেসিয়ামের তো 12টা, তাহলে এরকম থাকবে 2 8 2। আর ক্লোরিনের তোমরা জানো সকলেই প্রোটন সংখ্যা 17টা, তাহলে কনফিগারেশন ইলেকট্রনের 17টা থাকবে। কনফিগারেশন হচ্ছে এরকম। ওকে, তাহলে লাস্ট কক্ষে ইলেকট্রনগুলো জাস্ট আমি লিখবো। ঠিক আছে? ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন, তাহলে লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন লিখলাম, একটা ইলেকট্রন। ওকে, আচ্ছা ক্লোরিনের কি অবস্থা? ক্লোরিনের লাস্ট কক্ষে 7টা, তাহলে ক্লোরিনের লাস্ট কক্ষে 7টা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে একটা 7টা, এরকম অবস্থা। ঠিক আছে? আবার ক্লোরিন দুটো আছে তো, Cl2, তাহলে ক্লোরিন এদিকে একটা ক্লোরিন লিখি আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবার কি হবে? ম্যাগনেসিয়াম একে একটা ইলেকট্রন দিয়ে দেবে, নে ভাই তুই নে ক্লোরিনগুলো, হ্যাঁ দাও, ওকে একটা ইলেকট্রন দিয়ে দেবে। দুটো ইলেকট্রন একজনকে দেয়নি কিন্তু, ওকে একটা দিয়েছে ওকে একটা দিয়েছে। ফলে কিরম হয়ে গেল? ম্যাগনেসিয়ামের কিরম দেখতে হবে? ম্যাগনেসিয়ামের মাথায় যেহেতু দুটো ইলেকট্রন কমে গেছে তাই +2 চলে এলো। আর ক্লোরিনের কি হলো? ক্লোরিনের একটা ইলেকট্রন এসে -1, এই ক্লোরিনের একটা ইলেকট্রন এসেছে -1, অর্থাৎ এর মধ্যে এবার একটা স্থিরতারিত্বিক আকর্ষণ বল তৈরি হয়ে যাবে। ফলে এরা ফর্ম করবে কিরকম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওরা ফর্ম করে ফেলবে। ঠিক আছে? এটা হয়ে গেল MgCl2, এর মাথায় পজিটিভ, এর মাথায় নেগেটিভ। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইভাবে হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা? এবার আসছে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইডের কিরকম হবে? লিথিয়ামের কেস কি? লিথিয়ামের হচ্ছে 3টে প্রোটন আছে, তাহলে কনফিগারেশন হবে 2, লাস্ট পক্ষে একটা, আর হাইড্রোজেনের বেচারা একটাই, তো একটা। কি হবে? এই ইলেকট্রনটা ও দিয়ে দেবে কে? হাইড্রোজেনের দুটো হয়ে যাবে, লিথিয়ামের দুটো হয়ে যাবে, ওরা নিকটবর্তী হিলিয়ামের মতো হয়ে গেল কনফিগারেশনটা, অর্থাৎ সুস্থিত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিরকম হবে বন্ধুরা দেখে নিই। লিথিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে লিথিয়ামের কেসটা কিরকম যাবে? লিথিয়াম
ও 3টে প্রোটন, কিন্তু যেহেতু ও একটা দিয়ে দিয়েছে তাই 2টো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর একটা ইলেকট্রন লস হয়েছে, মাথায় প্লাস চার্জ জমবে। আর হাইড্রোজেন ওর একটাই প্রোটন, কিন্তু দেখা যাচ্ছে আরেকটা নিয়ে বসে আছে, টোটাল ইলেকট্রন 2টো হয়ে গেছে, দেখো টুইন, তাহলে ওর মাথায় একটা নেগেটিভ হয়ে বসবে, তাহলে এদের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ হবে এবং লিথিয়াম হাইড্রাইড তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে আয়নীয় যৌগ এইভাবে গঠন হয়। তো স্টুডেন্টস, এবারে আমরা শিখবো আয়নীয় যৌগের কি কি ধর্ম রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আয়নীয় যৌগের ধর্ম। ওকে, প্রথম দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ওদের খুব বেশি হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলবে না সহজে, স্ফুটবে না সহজে, মানে তাই কেন হয় বেশি, বুঝতেই পারছো কেন হয় বেশি। ওদের মধ্যে স্ট্রং বন্ডিং থাকে, কেন থাকবে, কারণ ওইখানে কি হচ্ছে, একটা সোডিয়াম ক্লোরাইড ধরো, সোডিয়াম ক্লোরাইডে কি, একটা সোডিয়াম ক্লোরাইড ওর সোডিয়াম নিজের ইলেকট্রনটা দিয়ে দিয়েছে একজনকে, আর ক্লোরিন ইলেকট্রনটা নিয়েছে, তো ক্লোরিন হয়ে গেছে নেগেটিভ, সোডিয়াম হয়ে গেছে পজিটিভ, ওদের মধ্যে নেগেটিভ পজিটিভ বিশাল আকর্ষণ হবে, তাই তো, স্ট্রং অ্যাট্রাকশন হবে, এবং ওই অ্যাট্রাকশনটা এতটাই বেশি হবে যে তুমি ওদেরকে কিছুতেই বিচ্ছিন্ন করতে পারবে না। ওরা তো আবার সোডিয়াম ক্লোরাইড, এই ব্যাপারটা, এটা তো সোডিয়াম আর ক্লোরাইড একটা অণু, একটা একা একা তো থাকে না, একা একা অণু থাকে না। ওরা কিরকম থাকে জানো, ওরা অদ্ভুতভাবে থাকে। ওরা সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা 8টা তল বিশিষ্ট একটা অদ্ভুত জিনিস, শেপ, 8টা তল আছে, এবং দেখা যাচ্ছে 8টা তলে, ছবিটা আঁকতে পারছি না বন্ধুরা, মানে 3 ডাইমেনশনাল ফিগার হচ্ছে ওটা, তো আঁকাটা একটু ডিফিকাল্ট আছে, আমি জাস্ট এইভাবে তোমাদের একটা প্লেনে এঁকে দেখাচ্ছি, অতটা তোমাদের বুঝতে হবে না ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম, ক্লাস 12-এ তোমরা শিখবে কেমিস্ট্রিতে। যাই হোক, তোমরা এটা বুঝো না যে ওইখানে কি হয়, প্রত্যেকটা সোডিয়াম যে আয়ন, সে সোডিয়াম আয়নকে ঘিরে এরকম 1 2 3 4 5 6 6টা করে ক্লোরিন থাকে, আর প্রত্যেকটা ক্লোরিনকে ঘিরে, মনে করো এই ক্লোরিনটা ঘিরে দেখাচ্ছি, 6টা করে সোডিয়াম আয়ন থাকে, 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছ 6টা করে, তেমন এখানে দেখো তুমি, এই দেখো সোডিয়ামকে ঘিরে রয়েছে 1টা 2টো 3টে 5টা 6টা ক্লোরিন, আর প্রত্যেকটা ক্লোরিন, মানে এই ক্লোরিনটার কথাই দেখো না তুমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইভাবে ওরা 6টা করে আয়ন এক একজনকে ধরে মানে ভয়ানক আকর্ষণ তৈরি হয়ে যায়। এখান থেকে তুমি ক্রিস্টাল থেকে কিছুতেই আলাদা করতে পারবে না ওদেরকে। সেই জন্যই সোডিয়াম ক্লোরাইড দিয়ে ব্যাপারটা বোঝালাম। যেমন সোডিয়াম ক্লোরাইড এক্সাম্পলও দিয়ে দিই, ওকে গলাতে গেলে 820 ডিগ্রি সেলসিয়াসে গলবে, বুঝেছো কি অবস্থা, আর 1600 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে সোডিয়াম ক্লোরাইডে। যদি সোডিয়াম ক্লোরাইডকে গোলালে 820 ডিগ্রি সেলসিয়াসে গলার পর ফোটাতে যাও, তাহলে 1600-তে নিয়ে যেতে হবে। আর আমাদের জলে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে বাষ্প হয়ে হুশ হয়ে যায়, হবেই তো, জল তো সমযোজী। সমযোজী দেখ না, আগে ছবি এঁকেছিলাম, খেয়াল করে দেখো, যখন বোঝাচ্ছি না আমি তখন ছবি এঁকেছিলাম জলে, সমযোজী। ও ইলেকট্রন শেয়ার করে থাকতে চায়, যথারীতি ওদের মধ্যে ঝামেলাটা একটু বেশি হয়, পরমাণুগুলোর মধ্যে ওরা থাকতে চায় না, সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আয়নীয় যৌগ সহজে বিচ্ছিন্ন হবে না, সোডিয়াম ক্লোরাইড এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম। ওকে, আশা করি এক্সাম্পলটা বুঝতে পারলে। এবার ছোট ছোট দুটো পয়েন্ট বুঝে নি, একটা কাঠিন্য আর তড়িৎ পরিবাহিতা। কাঠিন্য মানে প্রচন্ড কঠিন হবে, বুঝতেই পারছো কিরকম কঠিন হবে, কেলাস আকার যৌগ হবে, তারা তীব্র তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত থাকে এবং ভয়ানক শক্ত, বুঝেছো, তো কঠিন তো হবেই, ভালো রকম কঠিন হবে। আচ্ছা, তুমি হলো স্যার নুন আবার কঠিন, নুন তো গুরু 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 হয়, হ্যাঁ পিসটা কেলাসের কথা বলছি, নুন পাথরের মতো শক্ত নুন আছে, বুঝলে, নুন যখন তৈরি হয় না এরকম পাথরের মতো শক্ত, আগের দিনে পাওয়া যেত না পাথরের মতো শক্ত শক্ত নুন, এইরকম দাঁত দিয়ে ভাঙতে পারতে না, এতটা শক্ত, ঠিক আছে, কঠিন তো হয়। এরপরে তড়িৎ পরিবাহিতা আছে, তড়িৎ পরিবাহিতা ব্যাপারটা হচ্ছে, দেখো বন্ধুরা, এরা যদি কঠিন যেহেতু থাকে না, কঠিন অবস্থায় যখন থাকে, সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থা থাকে তখন তো সব এঁটে এঁটে বসে আছে, সোডিয়াম আয়নও ক্লোরিন আয়নের সাথে জড়াজড়ি করে বসে আছে, আয় ভাই। কিন্তু যখনই তুমি এদেরকে গলিয়ে দেবে তখন ওদের গলাটা খুলে যাবে, সোডিয়াম আয়ন একটু দূরে চলে যাবে, ক্লোরিন আয়ন একটু দূরে চলে যাবে, আয়নাইজড হয়ে যাবে ওরা, তখন ওরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। আর যদি দ্রবীভূত করে দাও তাহলে তো আরোই পারবে, তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে তড়িৎ পরিবাহিতা কখন থাকবে, কঠিন অবস্থায় থাকবে না তড়িৎ পরিবাহিতা, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিতা থাকবে, ঠিক আছে, আয়নে যাবে। দুটো ধর্ম বোঝা গেল, প্রথমটা তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়ে বললাম, দ্বিতীয় ধর্মটা হচ্ছে কাঠিন্য দিয়ে বলে দিলাম, তারপর একটা তড়িৎ পরিবাহিতা দিয়ে বললাম।
নেক্সট চলো আর কি ধর্ম আছে বুঝে নিই। এখানে বলছে যে এরা, দেখো এখানে বলা হচ্ছে দ্রাব্যতা, বলছে জলের মতো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, মানে আয়নীয় যৌগ যেগুলো আছে যদি জলে দিয়ে দাও দ্রবীভূত হবে, আর যদি অধ্রুবীয় দ্রাবক হয় তাহলে কিন্তু দ্রবীভূত হয় না। এবারে যথারীতি প্রশ্ন আসবে, স্যার আপনি একটা জিনিস বলছেন না, আমাদের অন্যায় করছেন, এইটা কি, হোয়াট ইজ ধ্রুবীয়, ধ্রুবীয়টা কি আর অধ্রুবীয়টাই বা কি, এটা তো বলতে হবে। স্যার আপনি কি বলে দিলেন ফট করে, ধ্রুবীয়তে দ্রবীভূত হয় কেন হয় আর ধ্রুবীয়টা কি। আরে বাবা আমি বলবো, সবই বলবো। ধ্রুবীয়টা এখন কি করি বলো তো, ক্লাস 11 12 এগুলো ডিটেলসে আছে তোমাদের কেমিক্যাল বন্ডিং, এখানে তো নেই, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো একটু ধৈর্য ধরো, একটু ভালো করে মন দিয়ে শোনো। ধ্রুবীয় জিনিসটা কি, ধ্রুবীয় মানে অ্যাকচুয়ালি বুঝে, ধ্রুবীয় মানে পোলারাইজড, পোলারাইজেশন যারা আছে ধ্রুবীয়, মানে এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে, এগুলো এগুলো বলা হয় ধ্রুবীয়। ধ্রুবীয় মানে ধ্রুবক ট্রুবক নয়, কিন্তু ধ্রুবীয় মানে হচ্ছে পোলারাইজড, যাদের পোলারাইজেশন হয়েছে। কিরকম পোলারাইজেশন, মানে পজিটিভ চার্জগুলো একদিকে চলে গেছে, নেগেটিভ চার্জগুলো একদিকে এসছে, এইরকম লোক কি বলে ধ্রুবীয়। ঠিক আছে, মেরুকরিত, ঠিক আছে, এটা ধ্রুবীয়কে মেরুকরিত বলা যায়। পজিটিভ একদিকে কি কখন হয় জানো, ধরো হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ধুত্ব হয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন বন্ধুত্ব, এরা এই বন্ধুত্বটা দেখো দুজনেই গ্যাস, এর একটা ধাতু অধাতু নয়, কিন্তু এর মধ্যে বন্ধনটা বুঝতেই পারছো আয়নীয় হবে না, কারণ আয়নীয় হতে গেলে কি হতে হবে, একটাকে ধাতু হতে হবে, একটাকে অধাতু হতে হবে, কিন্তু এখানে তো দুটোই অধাতু, তাহলে আয়নীয় নয়। এদের মধ্যে কি বন্ধন দেখা যায়, এদের মধ্যে অবশ্যই সমযোজী বন্ধন দেখা যাবে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হবে। ঠিক আছে, তো এইখানে কি হবে, এই ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রন ভালোবাসে বেশি, ফলে এই হাইড্রোজেন ক্লোরিন যে ইলেকট্রন জোড়ের মাধ্যমে যে বন্ডিংটা তৈরি করবে না, ইলেকট্রন জোড়টা মিডিলে থাকার কথা, কিন্তু ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, ও কি করবে, এই জোড়টাকে না নিজের দিকে একটু টেনে নেবে, ফলে কি হবে, ক্লোরিনের জোড়টা একটু চলে যাবে ওদিকে, ফলে ক্লোরিনের মাথায় একটু আংশিক নেগেটিভ চার্জ ডেভেলপ করবে, আর হাইড্রোজেনের মাথায় আংশিক পজিটিভ চার্জ ডেভেলপ করবে, ব্যাস হয়ে গেল, ধ্রুবীয় হয়ে গেল, পজিটিভ নেগেটিভ প্রান্তে চলে গেছে, এইগুলোকে বলে ধ্রুবী। যেমন জলের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, জলের ক্ষেত্রে H2O, এই হচ্ছে ওদের স্ট্রাকচার। অক্সিজেন একটু ইলেকট্রোনেগেটিভ বেশি, অক্সিজেন ইলেকট্রনটাকে ভালোবাসে বেশি, ফলে এই বন্ডে ইলেকট্রনটাকে একটু নিজের দিকে টেনে নেয়, একটু নিজের দিকে টেনে নেবে ইলেকট্রনটাকে, একটু নিজের দিকে টেনে নিয়ে ফলে ইলেকট্রনটা চলে যায় ওর কাছে, ফলে এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ গ্রো করে যায়, পার্শিয়াল নেগেটিভ চার্জ গ্রো করে যায়, আর এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ 2 ডেল্টা প্লাস এখানে গ্রো করে যায়। তো এখানে এভাবে কিন্তু দেখো পজিটিভ নেগেটিভ চার্জ একটু দূরে দূরে চলে গেছে। এই ধরনের যৌগকে বলা হয় পোলার যৌগ বা ধ্রুবীয়, পোলার নন পোলার, পোলার বলা এগুলো, বা ধ্রুবীয় বলা হয়। এই হচ্ছে ধ্রুবীয়। তাহলে ধ্রুবীয় যারা, তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা পজিটিভ একটা নেগেটিভ কেস রয়ে গেছে। দেখো তুমি এখানে জল, H2 এরকম দেখতে তো, তাহলে এটা নেগেটিভ, এটা এই হচ্ছে ধ্রুবীয় হয়ে জল এমনি এরকম। এরপরে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডকে এখানে রেখে দাও, সোডিয়াম ক্লোরাইড, ধরো সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস মাইনাস, তাহলে যথারীতি তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে একটা ভয়ানক আকর্ষণ হচ্ছে, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের, আর এখানে সোডিয়ামের সাথে অক্সিজেনের আকর্ষণ হবে। আকর্ষণ হলে কি হবে, ঠাকাটাক, আকর্ষণ হলে ছেড়ে যাবে। এই আকর্ষণটার জন্য এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওরা সুন্দরভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়ে জলের মধ্যে ঘুলে মিলে যাবে। এটা আর এত ডিটেলসে বলছি না, তুমি ধরে নাও আকর্ষণটা আছে বলেই জলের মধ্যে এরা দ্রবীভূত হচ্ছে। আর যারা ধ্রুবীয় নয়, মানে এই ধরনের পজিটিভ নেগেটিভ চার্জ যেখানে গ্রো করছে না, অধ্রুবীয় কারা, অধ্রুবীয় হচ্ছে গিয়ে ধরো তুমি চিনি দ্রবণ করেছো, বা অ্যালকোহল দিয়ে দ্রবণ তৈরি করেছো, বা বেঞ্জিন দিয়ে দ্রবণ তৈরি করেছো, সেক্ষেত্রে কিন্তু যেহেতু ওর মধ্যে অধ্রুবীয় অর্থাৎ পোলারাইজেশন হয়নি ওইগুলো, তো সেখানে কিন্তু এরা কিন্তু দ্রবীভূত হবে না, আয়নীয় যৌগরা দ্রবীভূত হবে না। আয়নীয় যৌগ চাইবে পোলারাইজ ছাড়া, এখানে পোলারাইজ মানে পজিটিভ নেগেটিভ আলাদা হয়ে গেছে, ওখানে পজিটিভ একদিকে নেগেটিভ আছে, হ্যাঁ, তো তখন আয়নীয় যৌগ দেখে যাচ্ছে আরে পজিটিভ রয়েছে, আয়নীয় যৌগের যে নেগেটিভ পার্ট সে চলে যাবে পজিটিভের দিকে, আর যে পজিটিভ পার্ট সে যাবে নেগেটিভের দিকে, এইভাবে ওরা দ্রবীভূত হয়ে যায়। বোঝা গেছে? বেশ, তো এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের সংজ্ঞা। বলছে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, আমি বলতে চাইছি ধরো জলের ক্ষেত্রেই বলি, ধরো হাইড্রোজেন, তো হাইড্রোজেনের যেমন লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে, আবার আরেকটা হাইড্রোজেন H2 হবে, তারও একটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, আর ওখানে একজন বসে আছে অক্সিজেন, তার লাস্ট কক্ষে কিন্তু এই অবস্থা, অক্সিজেনের লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন থাকে। ওকে, তো এই একটা ইলেকট্রন, দুটো, এখানে একটা দুটো, এখানে একটা দুটো, ঠিক আছে।
এখানে 6টা ইলেকট্রন হিসেবে রয়েছে, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হিসেবে রয়েছে। তাহলে দেখো এবার কি হচ্ছে, এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন হবে। তো এবার দেখো এই ইলেকট্রন, অক্সিজেন ইলেকট্রন, হাইড্রোজেন ইলেকট্রন, এরা দুজন মিলে একটা জোড় তৈরি করলো, এরা দুজন মিলে একটা জোড় তৈরি করলো। তাহলে কিরকম দেখতে হয়ে গেল, অক্সিজেন, এই দুটো লোন পেয়ার রয়েছে, ওরা কোথাও কাজ করেনি, এই দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়ে গেছে, আর এই দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়ে গেছে। তাহলে তাই হলো, দেখো ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে মৌলগুলি যখন ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে, ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করছে তো, কারণ এই দুটো ইলেকট্রনকে অক্সিজেন ব্যবহার করছে। দেখো 1 2 3 4 5 6, আবার এই দুটো ইলেকট্রনকে অক্সিজেন ব্যবহার করছে, 7 8, টোটাল 8টা ইলেকট্রন অক্সিজেন কিন্তু পেয়ে যাচ্ছে। আর হাইড্রোজেনও কিন্তু অক্সিজেনের ইলেকট্রনটাকে সমানভাবে ব্যবহার করছে, ফলে ওরও লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে কি, এক বা একাধিক ইলেকট্রন জোড়কে, যেমন এখানে একাধিক ইলেকট্রন জোড় আছে, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড়কে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে মৌলগুলি যখন, মৌলগুলি মানে ওই যে মৌলগুলি যখন ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে, দেখো ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করছে, হাইড্রোজেন ব্যবহার করছে, অক্সিজেন ব্যবহার করে যৌগ গঠন করে, সুস্থিত হয়। এই যে যৌগ গঠন করে সুস্থিত হলো, সেই বন্ধনকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধনটাকে বলছে সমযোজী বন্ধন, এবং যৌগগুলি সমযোজী যৌগ, অর্থাৎ জল হচ্ছে একটা সমযোজী যৌগ। বোঝা গেল সমযোজী যৌগের গঠন, এই সংজ্ঞা। ওকে, চলো চলো প্রথমে আমরা নাইট্রোজেন অণুটা দেখি। নাইট্রোজেন তো অধাতু, বুঝতেই পারছো, সমযোজী বন্ধন হবে N2NN। নাইট্রোজেনের কি কেস, নাইট্রোজেনের দেখো খেয়াল করে, নাইট্রোজেন মানে 7টা প্রোটন আছে, তার ইলেকট্রন কনফিগারেশন 2 5। আরেকটা নাইট্রোজেন আছে, তারও কিন্তু 7টা, অর্থাৎ 2 5 হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। তো এখানে কিরকম হবে, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন লাস্ট গ্রুপে থাকবে। এইভাবে দেখো 1 2 3টে ইলেকট্রন আছে, আর এখানে 1 2 5টা হয়ে গেল। আর এই নাইট্রোজেনেরও দেখো, এই নাইট্রোজেনের দেখো এখানে 1 2 3টে ইলেকট্রন আছে, আর এখানে মনে করো এই যে 5টা ইলেকট্রন হয়ে গেল। তো এদের মধ্যে কিরকম হবে দেখো, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, ইলেকট্রন, এরা এই তিনটে করে ইলেকট্রন ওরা পরস্পর টেবিলে রেখে দিল। বেন বাবা তোরা নেই, তুই নে, আমরা দুজনে ব্যবহার করবো একসাথে। তো ব্যাপারটা কিরকম দাঁড়ালো, ব্যাপারটা এরকম দাঁড়ালো, নাইট্রোজেন দুটো ইলেকট্রন তো আছে, আর এই নাইট্রোজেনেরও কিন্তু দুটো ইলেকট্রন তো রয়েছে। এই তিনটে ইলেকট্রন আর এই তিনটে ইলেকট্রন, টোটাল তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল, দেখো 6টা ইলেকট্রন হয়ে বসে আছে। যেমন এইখানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, এরকম 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 এরকম। তাহলে এখানে 6টা ইলেকট্রন আর দুটো ইলেকট্রন, 8টা ইলেকট্রন হয়ে গেল ওই নাইট্রোজেনের। এইখানেও কিন্তু এই নাইট্রোজেন, বাঁদিকে নাইট্রোজেনের ওই 6টা ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন মিলে 8টা ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ এরা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস গঠন করে ফেললো, অর্থাৎ সুস্থিত হয়ে গেল। তো এখন কিরকম দেখতে হয়ে যাবে, তাহলে এই দুটো ইলেকট্রন নিয়ে একটা, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা, আর এই দুটো ইলেকট্রন নিচের দুটো ইলেকট্রন নিয়ে আরেকটা, এইভাবে 3টে বন্ড তৈরি হয়ে গেল। এবং এখানে থাকলো দুটো লোন পেয়ার। লোন পেয়ার মানে মুক্ত জোর, লোন আর একা জোর মানে কি বলে মুক্ত। লোন মানে কি, লোন মানে একা, একা কি, লোন পেয়ারই বলছি, জোর। লোন পেয়ার মানে কি হতে পারে, একা একা জোর, এবার তো লোন পেয়ারই বলো। এই হচ্ছে হলো নাইট্রোজেনের গঠন হয়ে গেল। চলো নেক্সট যাই। চলো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা দেখে নি কিরকম হয়। কার্বনের কিরকম অবস্থা, কার্বনের কটা জানো তোমরা, কার্বনের 6টা প্রোটন, অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশন 2 4, 4টি ইলেকট্রন হয়েছে, 6টা হয়ে গেলো, 4টি ইলেকট্রন বাইরে আছে। অক্সিজেনের কিরকম অবস্থা, 8টা প্রোটন আছে, তাই 2 6। এই হচ্ছে ওদের অবস্থা। CO2 আমাকে করতে হবে। ওকে, তো কার্বনের আঁকি, কার্বন CO2 যেহেতু যেটা কম থাকে তাকে সেন্ট্রালে আঁকতে হয়, নিয়ম হচ্ছে, বুঝেছো? যেটা কম থাকবে সেটাকে আমরা সেন্টারে আঁকবো। CO2 মানে সিটা একটা আছে, অক্সিজেন দুটো আছে, তাহলে আমরা সিকে সেন্টারে আঁকবো, সিকে সেন্টারে আঁকবো। বেশ, এবারে কনফিগারেশনটা এখানে 4টে করে, যেমন 4টে ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটো দেবো, এখানে দুটো দেবো, বাস হয়ে গেল, 4টে ইলেকট্রন রাখা হয়ে গেল কার্বনের। আর অক্সিজেন এখানে রয়েছে, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, তাহলে ক্রস দিয়ে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা, ক্রস 6টা ইলেকট্রন, 4টে দেখো 6টা, ঠিক আছে, তাই হচ্ছে 4 2 2 2 2 4, এখানে 6টা। আর এখানেও দেখো অক্সিজেন আঁকলাম, 1 2 3 4, এই হলো 5 6 হলো যথারীতি। এবার কি হবে, টেবিলে রাখা হবে, বলে তুই নে, বলে তুইও নে, ও বলে তুইও নে, তুইও নে, ওটা তো শেয়ার করবে ইলেকট্রনগুলোকে, যথারীতি এও শেয়ার করবে, শেয়ার করছে শেয়ার করছে শেয়ার করছে। এখন ছবিটা কিরকম দাঁড়ালো, সি 1 2 3 4, 4টেই ওর হবে, একটা, ঠিক আছে, এই 4টে ওর পেয়ে গেল,
এখানে একটা দুটো এই চারটে এই ক্রস ক্রস এই অক্সিজেনগুলোকেও নেবে, অক্সিজেনও কিন্তু কার্বনেরগুলোকে নেবে, একদিক গোল গোল দুটো কার্বনের ও নেবে, আর নিজেরটা তো নেবেই। আর এখানে এক 8টা হয়ে গেল, দেখো 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন 8টা হয়ে গেল। আর কার্বনে দেখো এরকম হলো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। আর অক্সিজেন এখানে একটা অক্সিজেন বসে আছে, ওরও তাই হবে। ওকে, তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও হয়ে গেল। কি সুন্দর হয়ে গেল। তাহলে নেক্সট বন্ডিংটা কেমন আসবে, দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়, এখানে ক্রস আর গোল রয়েছে, তাহলে অক্সিজেন আর কার্বনে ক্রস গোল দিয়ে একটা হবে, নিচের ক্রস গোল দিয়ে আরেকটা বন্ড হবে, আবার উপর এদিকে ক্রস গোল দিয়ে একটা বন্ড, এদিকে ক্রস গোল দিয়ে আরেকটা বন্ড হলো। এই হয়ে গেল, কি সুন্দর ব্যাপারটা হয়ে গেল। এখানে লোন পেয়ারগুলো বসে থাক, না আঁকলেও চলে এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের গঠন। ওকে, এরকম গঠন কিন্তু তোমাদের পরীক্ষায় আঁকতে দেবে। এই গঠনগুলোকে বলা হয় লুইস ডট গঠন। ঠিক আছে, তো ডট দিয়ে ইলেকট্রনগুলো বোঝাতে হয়। আমি কোনো কোনো জায়গায় ক্রস দিয়ে বোঝানো যেতে পারে, অসুবিধা হবে না, ক্রস দিলেও চলবে। ওকে, চল নেক্সট গঠনে যাই। তো এখানে আমরা এবার ইথিনের স্ট্রাকচার আঁকবো। দেখো এখানে হাইড্রোজেন 4টা আছে, কার্বন 2টো আছে, অর্থাৎ আমি কার্বনকে সেন্ট্রালে আঁকবো। ঠিক আছে, কার্বনকে সেন্টারে আঁকবো, সেন্টারে আঁকবো। হাইড্রোজেন 4টা আছে, তাহলে হাইড্রোজেনকে আমরা একটু 4টে যেহেতু আছে, আমরা বুঝতেই পারছো এইভাবে এঁকে নিই 4টা হাইড্রোজেন। ঠিক আছে, বা ওইদিকেও দুটো আঁকতে পারতে। এইবারে তুমি দেখো কি হচ্ছে। তো এইবারে তোমরা কার্বনের জানো লাস্ট কক্ষে কটা থাকে, কার্বনের লাস্ট কক্ষে 4টে ইলেকট্রন থাকে, তাই তো। 4টে ইলেকট্রন কিভাবে আঁকছি দেখো, দেখো একটা ইলেকট্রন, দেখো একটা ইলেকট্রন, ওর একটা এই 4টে গিয়ে আগে, এই একটা হাইড্রোজেনের সাথে কেয়ার, এই দুটো, আর এখানে মনে করো এই 4টে ইলেকট্রন এঁকে ফেললাম। ঠিক আছে, এখানে এই একটা দুটো, এখানে এই 4টে হয়ে গেল, 1 2 3 4, 1 2 3 4। দেখো কার্বনের রেখে ফেলেছি। হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এদের মধ্যে বন্ডিং হবে। কিরকম বন্ডিং হবে, হাইড্রোজেন দিয়ে দেবে, হাইড্রোজেন টেবিলে রাখবে ইলেকট্রনটাকে, চল তুই নে, এরকম ঘটনা ঘটবে, এরকম ঘটনা ঘটবে। ঠিক আছে, এরকম ঘটনা ঘটবে, ঘটনা ঘটবে, ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটার পর কিরকম দেখতে হয়ে গেল, ব্যাস হাইড্রোজেন এই দুটোকে ব্যবহার করবে, হাইড্রোজেন চলো আমি দুটো নিয়ে নিচ্ছি, এই হাইড্রোজেন এই দুটো ব্যবহার করবে, চলো আমি নিয়ে নিচ্ছি, এই হাইড্রোজেন এই দুটোকে ব্যবহার করবে, নিয়ে নিচ্ছি, এই হাইড্রোজেন এই দুটোকে ব্যবহার করবে। অর্থাৎ হাইড্রোজেনের লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন চলে এলো, হাইড্রোজেন শান্ত হয়ে গেলো। কার্বন কি করবে, এই কার্বন দেখবে 1 2 3 4 5 6। ওকে, তাহলে কার্বনের কিরকম ব্যাপারটা দাঁড়ালো, তাহলে কার্বনের ব্যাপারটা দাঁড়ালো। আচ্ছা দেখি কটা হলো, এই কার্বনের কেসটা হয়ে গেছে। দেখো এইখানে দুটো ইলেকট্রন আঁকলে চলবে না, কারণ এখানে দুটো ইলেকট্রন আঁকলে কার্বনের 8টা করা যাচ্ছে না। তাহলে এই দুটো ইলেকট্রনকে এখানে কুচ 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 কুচ, এবার দেখা হবে, এবার দেখা হবে। এরাও তো দেবে, এরাও তো দেবে, এরাও তো দেবে, এও দেবে, দেওয়া দিয়ে করবে, তাই না। তাহলে এবার তো হবে কার্বনের, দেখো কটা হলো এবার কার্বনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এই দুটো সব কটাকে কার্বন নেবে, এটাকেও নেবে, এটাকেও নেবে, নিল, এবং এইখানে 4টাকেই একটা কার্বন নেবে। দেখো কটা ইলেকট্রন হবে, কার্বনের 8টা ইলেকট্রন হলো কিনা, এটা দুটোই তো নেবে, এটা দুটোই নেবে, আর 4টে এখানে 5টা 6টা 7টা। আর এই কার্বনও তাই করবে, এই কার্বনও তাই করবে, এই কার্বন এই দুটোকে নেবে, এই 4টাকেও নেবে, প্লাস এই হাইড্রোজেনটাকেও নেবে, অর্থাৎ এই নিল একটা, আর ওখানে একে নিল, সব কটাকে নিল। বেশ, এই হয়ে গেল। দেখো সবার কার্বনের 8টা হয়ে গেছে, হাইড্রোজেনের দুটো হয়ে গেছে। এইভাবে শেয়ার করলে তাহলে শেয়ারটা হবে কিরকম হয়ে গেল, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল। এই দুটো ইলেকট্রন মিলে একটা জোড় হবে, আর এই বন্ড হবে, আর এই দুটো ইলেকট্রন মিলে আরেকটা বন্ড হবে, হলো। এখানে একটা বন্ডিং হলো, এখানে একটা বন্ডিং হলো, এই দুটো মিলে একটা বন্ডিং হলো। এই হয়ে গেল আমাদের C2H4 এর গঠন। তোমরা মনে রাখবে যে যখনই এরকম যেটা কম থাকবে সেটাকে সেন্টারে রেখে তোমরা সাজানোর চেষ্টা করবে ব্যাপারটা, প্রথমে দিয়ে ওটাকে ইলেকট্রনিক কনফিগারেশন আঁকবে, তাহলেই হয়ে যাবে, দেখবে। ঠিক আছে, আরেকটা এখানে দেখাচ্ছি তোমাকে। এটা তো ইথিন দেখালাম, ইথিলিন দেখালাম, আর ইথেন দেখাচ্ছি। ইথেনের স্ট্রাকচার C2H6। এটা কিরকম হবে দেখে না, এটা C2H6, সি এখানে C2H6, 6টা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, 4টে হলো, এখানে একটা দাও, এই 6টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে গঠনটা তো হবে এদের মধ্যে। তাহলে কার্বনের গঠন তো হতে হবে। কার্বনের একটা ইলেকট্রন, তুমি 6টা ইলেকট্রন, কার্বনের 6টা টোটাল ইলেকট্রন, তাহলে 4টে ইলেকট্রন বাইরে থাকে, তাহলে কার্বনের 4টে ইলেকট্রন ক্রস করে বাইরে দাও। ঠিক আছে, আর এখানে একটা দিয়ে দাও, 4টে ইলেকট্রন বাইরে হয়ে গেল। এই কার্বনের 4টে ইলেকট্রন বাইরে দাও, এগুলো বাইরে দাও।
হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন বাইরে থাকে, দিয়ে দাও, হলো। এবার কি হবে না, গঠন হবে, হাইড্রোজেন কার্বনের ইলেকট্রনটাকে নিয়ে শেয়ার করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা বন্ডিং হবে, কার্বন হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রনটাকে শেয়ার করবে, হাইড্রোজেন এই কার্বনের এই ইলেকট্রনটাকে শেয়ার করবে, হাইড্রোজেন এই ইলেকট্রনটাকে শেয়ার করবে, কার্বন অর্থাৎ কার্বনও কিন্তু হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে শেয়ার করবে। কিরকম হবে, এইটা একটু কার্বন নেবে এবং এটাকে নেবে, এই ক্রস কার্বন এই ক্রসটাকেও নেবে, ওই কার্বনের ওই ক্রসটাকেও নেবে, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল, হলো তো। দেখো তুমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ইলেকট্রন হয়ে গেছে, কার্বনের হয়ে গেছে। এবং এই বন্ডগুলো নিয়ে পেয়ার, এই বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড। এবার এখানেও তাই, হাইড্রোজেন নিল, হাইড্রোজেন কার্বনেরটাকে নিল, হাইড্রোজেন কার্বনেরটাকে নিল, কার্বনও কিন্তু এই কার্বনেরটাকেও যেমন নেবে, হাইড্রোজেন গ্রুপটাকেও কিন্তু ও নেবে, এইভাবে নিয়ে নিল, ওকে। কার্বনও কিন্তু 8টা ইলেকট্রন করে ফেলবে। আচ্ছা, এই কার্বনটা একটু আঁকা ভুল হয়ে গেছে, এই কার্বন এইগুলোকেও নেবে, এই ইলেকট্রনগুলোকেও নেবে, সরি এই কার্বনটা এই দুটোকে নেবে, প্লাস এই দুটোকেও তো নেবে, এই দুটো বাদ চলে গেছে তো। এবার ঠিক আছে, এইভাবে ওরা করবে, ঠিক আছে। তো কার্বন দেখো তুমি কটা হলো, এই দুটোকে নিল কার্বনটা, এই কার্বনটা, আবার এই দুটোকেও নিল কার্বনটা, পরে এই দুটোকেও, 8টা ইলেকট্রন হয়ে গেছে তো কার্বনে, বড় ওই কার্বনের কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেছে, খেয়াল করে দেখো কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেছে, দুটো এখানে, দুটো এই দুটো, এই দুটো, দেখো কার্বন 8টা পেয়ে গেছে, হাইড্রোজেন দুটো করে পেয়ে গেছে, ব্যাস হয়ে গেল সুন্দর। সি, এক দুটো বন্ড, সি, ঠিক আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, বন্ড 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 বন্ড, C2H6 একা হয়ে গেল। তো এই আঁকাগুলো একটু বন্ধুরা প্র্যাকটিস করে দেবে, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ইলেকট্রন ডট গঠন, লুইস ইলেকট্রন ডট গঠন বলে দেবে তোমাদেরকে, এই যৌগ একটা দিয়ে দেওয়া হবে, তা বলবে তার একটা লুইস ডট গঠন আঁকো, এই আঁকতে কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে। তো আঁকতে আশা করি পারবে স্টুডেন্টস। চলো আমরা এবার ধর্মগুলো দেখে নিই। তো স্টুডেন্টস দেখো, সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হয় সমযোজীরা, হবেই, কারণ সমযোজীর বন্ধনটা হচ্ছে কিরমভাবে, ইলেকট্রনটাকে শেয়ার করার মাধ্যমে, এবং সেখানে আমি বলেছি যে শেয়ার করলে ওদের মধ্যে বন্ধুত্ব খুব একটা থাকে না, একটু দূরে দূরে থাকে ওরা। যেমন জল দাও, জল তো সমযোজী, ও কিন্তু তরল, আর মিথেন একটা গ্যাস, এও সমযোজী, সে কিন্তু গ্যাসীয়। তো সাধারণত তরল গ্যাসীয় এরা হয়, বা সহজেই গলে যায়, যদি সামান্য কঠিনও ওর মধ্যে হয়ে থাকে, হ্যাঁ, তা সহজেই গলে যায়, কর্পূর ন্যাপথলিন এগুলো তো সহজেই গলে যায়, বুঝেছো। যাই হোক, সাধারণত তরল আর গ্যাসীয় হয়, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম, তড়িৎযোজীদের থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। যেমন দেখবে তো সোডিয়ামের গলনাঙ্ক কোথায়, 820, আর জল তো এমনি গলে বসে আছে, জল তো তরল, গলনাঙ্ক কোনো চান্স নেই। আর সোডিয়ামের দেখো স্ফুটনাঙ্ক তোমরা তখন দেখলে কত বেশ দেখলাম যেন ডবল দেখেছিলাম, 1600 মতো, 1600 ডিগ্রি সেলসিয়াস ছিল ও স্ফুটনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের। কিন্তু এখানে স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হবে। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা দেখো, ওদের তো আয়নীয় নয়, ওরা আয়নাইজ, ওদের আয়ন নেই কিন্তু। তো হয় কি, এদের তড়িৎ পরিবাহিতাটা কিরকম হবে বলো তো, কিরকম হবে না, তড়িৎ পরিবাহিতা থাকবে না, তো আয়ন নেই, কি করতে তড়িৎ পরিবহন করবে না। চিনি জল কি তড়িৎ পরিবহন করে না, চিনি গ্লুকোজ এদের দ্রবণগুলো কোনোদিন তড়িৎ পরিবাহিতা করে না, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা নেই। আর দ্রবণীয়তা কি, দ্রবণীয়তা হচ্ছে দেখো, সমযোজী যৌগগুলো কোনো রকম সাধারণত সমযোজী যৌগেতেই দ্রবীভূত হয়ে যায়। যেমন কি বলবো তোমাদের, যেমন বেঞ্জিন একটা দ্রাবক, তো বেঞ্জিনের মধ্যে অনেক সমযোজী যৌগ দ্রবীভূত হয়ে যায়, কিন্তু এরা কিন্তু খুব একটা তড়িৎযোজী, মানে জলে তো খুব একটা দ্রবীভূত হয়, জল তো ধ্রুবীয় পোলারাইজ, জলে কিন্তু খুব একটা এরা গোলে না, এরা কিন্তু ওই উদ্ভর জিনিসগুলোতেই গোলে, যেমন বেঞ্জিনের মধ্যে গুলে যাবে, হ্যাঁ, CH2 কার্বন ডাইসালফাইডের মধ্যে গুলবে, এরা ওইসব জায়গাতে বেশি গুলতে পছন্দ করে, জলে গুলতে পছন্দ করে না। জল ধ্রুবীয়তে ওরা গুলতে চায় না, কারণ ওদের মধ্যে আয়ন ফায়ন না থাকে না, তো ধ্রুবীয়তে গলার খুব একটা সুযোগ সুবিধা ওদের খুব একটা নেই। তো দ্রবণীয়তা বললাম, জলে খুব একটা দ্রবণীয় নয়, সাধারণত জলে দ্রবণীয়, কিন্তু অন্যান্য জৈব দ্রাবকে এগুলো দ্রবণীয়, যেমন বেঞ্জিনের দ্রবণীয় ওরা, কার্বন ডাইসালফাইড এ তো মানে দ্রবণীয় ওরা, তারপরে তো ইথানল এগুলো তো ওরা দ্রবণীয়, ঠিক আছে। তো এই হচ্ছে সমযোজী যৌগের ধর্ম। তো বন্ধুরা, এখানে সমযোজী যৌগ এবং সমযোজী যৌগ এবং কি বলে ওটাকে, তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের পার্থক্য আসতে পারে। তো
তো সেখানে তোমরা ধর্মগুলোকে, যেমন তড়িৎযোগে আমি যে ধর্মগুলো লিখেছি সেই ধর্মগুলোকে তোমরা পরপর 1 2 3 4 করে পয়েন্ট করে পার্থক্যে ফেলে দিতে পারো। তো প্রথম পার্থক্যটা অবশ্যই তোমরা সংজ্ঞাটাকে দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ আমি পার্থক্য ডিটেলসে লিখছি না, মানে তোমরা এইভাবে লিখবে সমযোজী তড়িৎযোজী, ধরো তড়িৎযোজী আর এখানে লিখলে সমযোজী তৈরি করবে তোমরা, ঠিক আছে। তৈরি করে আমাকে জানাবে যে স্যার আমি তৈরি করেছি পার্থক্যটা। প্রথম পার্থক্যটাই হচ্ছে সংজ্ঞা, দিয়ে দেবে সংজ্ঞা, প্রথম পার্থক্যটা সংজ্ঞা দেবে, ঠিক আছে। সংজ্ঞা দেওয়ার পর দ্বিতীয় পার্থক্য পরপর ধর্মগুলো লিখে যাবে, পরপর যে ধর্মগুলো শিখবে একটু আগে সেই ধর্মগুলো পরপর কম্পেয়ার করে করে লিখে যাবে। তাহলেই তোমাদের মোটামুটি 5টা পার্থক্য চলে আসছে। পরীক্ষায় 5টা পার্থক্য লিখতে দেবে না, 2টো পার্থক্য লিখতে দেবে। তাহলে সেক্ষেত্রে কোন পার্থক্যটা লিখবে? সংজ্ঞাটা অবশ্যই লিখবে, 2টো সংজ্ঞা পার্থক্যতে, এবং তারপরে যে কোনো 2টো পার্থক্য বা যে কোনো একটা পার্থক্য তোমরা লিখে দেবে 2 মার্কসের জন্য। যদি 2টো বলে তাহলে সংজ্ঞাটা লিখলে আর একটা তোমরা যে কোনো একটা পার্থক্য লিখে দেবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্যটাই না হয় লিখে দেবে 2 নম্বর পয়েন্টে, তাহলে 2টো পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে। বা 3টে পার্থক্য লিখতে দিলে সংজ্ঞা লিখবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লিখবে, তারপরে হয় তোমরা তড়িৎ পরিবাহিতাটা দিয়ে দেবে, বা দ্রবণীয়তাটা দিয়ে দেবে। তাহলে এই পয়েন্টগুলো অ্যাড করে দিলে তোমরা পার্থক্যটাকে করে দেবে। আর একটা প্রশ্ন দেয়, যেমন চিনতে বলে কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী। আমরা দেখ তোমাদের পরীক্ষা করে তোমরা চিনতে পারো কিনা, আমাদের বলে দিচ্ছি কিন্তু কি করে চিনতে হবে। চিনতে হলে যখনই ধাতু অধাতু থাকবে সেটা হয়ে যাবে তড়িৎযোজী, আর অধাতু থাকলেই পারে সমযোজী হবে, বুঝতে পারলে। ধাতু অধাতু থাকলে তড়িৎযোজী। যেমন আমি কতগুলো এক্সাম্পল তোমাদের দিচ্ছি, তোমরা জাস্ট বলবে কোনটা কি। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, ভালো কথা, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, ঠিক আছে। তারপরে ধরো NH4Cl, ঠিক আছে, NH3, ঠিক আছে, CaCl2, আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, বেশ এই কটাই দেখো লিখলাম। তো এখানে তুমি কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী বুঝবে কি করে? প্রথমে তড়িৎযোজীগুলোকে দেখে নাও, তোমার তড়িৎযোজী সমযোজী আসবে, অসমযোজী থেকে প্রশ্ন আসবে না, বা কোঅর্ডিনেট বন্ডিং থেকে প্রশ্ন আসবে না, কারণ কোঅর্ডিনেট বন্ডিং তোমাদের সিলেবাসে নেই। আর যদি কোঅর্ডিনেট বন্ডিং বলা কিছু দিয়েও দেয় তাহলে তোমরা সমযোজীগুলোটাকে চালাতে পারো নির্দ্বিধায়, ঠিক আছে, বোঝা গেছে। তো সমযোজী বলে দেবে, অসুবিধা নেই। সমযোজী তড়িৎযোজী ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে দেখো ধাতু অধাতু কোথায় কোথায় আছে, ধাতু খুঁজে, ধাতু আছে, ধাতু নেই, ধাতু আছে, ধাতু এই ধাতু আছে, বেটা গোল করো, ধাতু থাকলেই গোল করবে, ধাতু এই গোল করো, ধাতু আছে, ধাতু এই ধাতু গোল করো, ধাতু আছে কোথায়, ধাতু আছে কোথায়, এই ধাতু গোল করো, ধাতু এই তো গোল করো, এই তো ধাতু গোল করো, ব্যাস। ধাতু অধাতু দেখো আছে এখানে। সবচেয়ে মজা হচ্ছে ধাতু খোঁজো না, তাহলেই হয়ে যাবে। ধাতু অধাতু যেখানেই থাকবে তোমরা কিন্তু করে দেবে তড়িৎযোজী, বাকিগুলোকে বলবে সমযোজী, বোঝা গেছে। আর কোঅর্ডিনেট বন্ডিং এর ব্যাপারটা এখানে থাকার উচিত নয়, যদি থাকেও তোমরা ওটাকে সমযোজী বলে দিও। কোঅর্ডিনেট বন্ডিং তোমার সিলেবাসে নেই, দেবেন, ঠিক আছে। তো এরকম যদি এক্সাম্পল থাকেও, সেখানে যদি কোঅর্ডিনেট বন্ডিং থেকেও থাকে, তোমরা সেটাকে মানে কি বলবে যে সমযোজী সমযোজী আর তড়িৎযোজীর মধ্যে যে ডিফারেন্সিয়েটটা আমি বললাম সেইভাবেই তোমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দেবে। তোমরা ধাতু অধাতু দেখে তোমাকে ডিফারেন্সিয়েট করে দেবে, ধাতু অধাতু দেখলেই তোর সেটাকে তড়িৎযোজী বলে দেবে, ঠিক আছে। যেমন এখানে আমি ধাতু অধাতুগুলো যেখানে ধাতু অধাতু দিয়ে গঠিত সেগুলো হচ্ছে তড়িৎযোজী, গোল গোল ইয়েগুলো দিয়ে সেগুলো সব তড়িৎযোজী, বাকিগুলো কিন্তু সমযোজী বলে দিয়েছে, ঠিক আছে। তো সমযোজী তড়িৎযোজী এইভাবে পরীক্ষায় আইডেন্টিফাই করতে দেয়, বোঝা গেছে। তাহলে পরীক্ষায় কিরম প্রশ্ন আসছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ভয়ের কিচ্ছু নেই, এই প্রশ্নগুলোই হয়। প্রশ্নগুলোকে ক্যাটাগরাইজ করে দাও। প্রথমে তোমাদের প্রশ্ন আসতে পারে, সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে বলতে পারে তড়িৎযোজী কাকে বলে, সমযোজী কাকে বলে, বন্ধনী বা যৌগ কাকে বলে, মিটা গেল কাকে বলে, পারবে তো। আচ্ছা, পার্থক্য তো বললাম, ওই সংজ্ঞা আর ধর্মগুলো কটা লিখে দেবে, পার্থক্য হয়ে যাবে। গঠন আঁকো, ওই লিউজেড গঠন আঁকতে হবে, যেমন আঁকলাম আমি, খুব সোজা। আর কি দেবে, কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী, একটা লিস্ট দিয়ে বলবে এর মধ্যে কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী, বা কোন একটা যৌগ দিয়ে বলবে এটা তড়িৎযোজী না সমযোজী। এই প্রশ্নই তোমাদের আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরো 2টো প্রশ্ন পেতে পারি। সেক্ষেত্রে আমরা কোশ্চেন ব্যাংকে দেখবো কি কি প্রশ্ন এখান থেকে দিয়েছে। মেন প্রশ্ন হচ্ছে কাঠামো, হচ্ছে এর বাইরে প্রশ্ন আসা উচিত নয় মাধ্যমিকে, ঠিক আছে। এর বাইরে কোনোভাবেই মাধ্যমিকে প্রশ্ন আসা উচিত নয়। এবার টেস্ট পেপারে কিছু বিদ্যুটের প্রশ্ন থাকে এদিক ওদিক, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমরা ডিল করে আস্তে আস্তে। আমরা যখনই
টেস্ট পেপার সলিউশনে ঢুকবো বা প্রিভিয়াস ইয়ার সলিউশন বা বিভিন্ন রকম স্কুলে কী প্রশ্ন আছে সেগুলো সলিউশনে যাবো, তখন তোমরা আরও বিদুরের প্রশ্ন অকার করবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই 4টে বেসিক পয়েন্ট থেকে প্রশ্নটা আসে, ঠিক আছে? এই 4টে বেসিক পয়েন্ট ক্লিয়ার রাখো, মাধ্যমিক ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকে আশা করি রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা তোমাদের দারুণ লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে ব্যাপারটাকে বুঝে নিয়েছো, আনন্দ পেয়েছো। তো স্টুডেন্টস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি তোমাদের সাথে তোমাদের কাছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন মিস হয়ে যাবে। তো স্টুডেন্টস, চলো আজকের মতো এখানেই আমরা ক্লাসটা শেষ করছি, বাই।